হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ফিজিক্স রেমেডি ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। আজকে আমরা ইলেকট্রোস্ট্যাটিক্স স্টার্ট করব, ঠিক আছে? ইলেকট্রোস্ট্যাটিক্স তোমরা জানো নিট এবং জেইর জন্য খুব ইম্পর্টেন্ট, এবং আমরা ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা কনসেপ্ট করব। তো আজকের লেকচারে আমরা দেখো ইলেকট্রোস্ট্যাটিক্সের একদম স্টার্টিং অর্থাৎ ইন্ট্রোডাকশন থেকে স্টার্ট করছি। ওকে, দেখো ইলেকট্রোস্ট্যাটিক্সে মেইনলি আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কোনো একটা চার্জ যদি রেস্টে থাকে অর্থাৎ স্ট্যাটিক চার্জ, সেই স্ট্যাটিক চার্জ কি এফেক্ট করে সারাউন্ডিং এ, এবং যদি আমাদের দুখানা স্ট্যাটিক চার্জ থাকে তাদের মধ্যে যদি একটা সেপারেশন থাকে তাহলে তাদের মধ্যে কি এফেক্ট হবে, এইগুলো আমরা ওয়ান বাই ওয়ান ডিসকাস করব। খুব ইন্টারেস্টিং জিনিস, ওয়ান বাই ওয়ান দেখো। ফার্স্ট হচ্ছে হোয়াট ইজ ইলেকট্রোস্ট্যাটিক্স। আমরা বলতে পারি যে স্টাডি অ্যাবাউট দ্য ইন্টারাকশন অ্যান্ড ইলেকট্রিক্যাল effect of static charge. ওকে, ইন্টারাকশন অ্যান্ড ইলেকট্রিক্যাল এফেক্ট অফ স্ট্যাটিক চার্জ মানে চার্জ যদি রেস্টে থাকে সে যে এফেক্টটা দেবে সেইটাই আমরা ইলেকট্রোস্ট্যাটিক্সে দেখব, ঠিক আছে? এইবার হোয়াট ইজ চার্জ। দেখো চার্জকে আমরা বলতে পারি প্রপার্টি অফ ম্যাটার, property of matter for which electrical and magnetic effect are produced. Electrical and magnetic effect is produced. যদি আমাদের একটা চার্জ রেস্টে থাকে তাহলে সেটা আমাদের ইলেকট্রোস্ট্যাটিক্সের যে এফেক্ট সেটা দেবে। চার্জটা যদি মোশনে থাকে তাহলে সেটা আমাদের ম্যাগনেটিক এফেক্ট দেবে, যেটা আমাদের হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিজমে করতে হবে। ওকে, তাহলে এই চ্যাপ্টারে আমাদের চার্জ যখন রেস্টে থাকবে সেই যে এফেক্টটা সেটা নিয়ে আমরা টোটাল ডিসকাস করব। এবার দেখো চার্জের ক্যারেক্টারিস্টিক্স আছে। দেখো চার্জ আমরা কাদের বলছি, যে ধরো কোনো একটা নিউট্রাল অ্যাটম আছে, ঠিক আছে? এইবার তোমরা অ্যাটমের মধ্যে তোমরা জানো নিউক্লিয়াস থাকে, এবং নিউক্লিয়াসের মধ্যে পজিটিভ চার্জ থাকে, এবং তার সারাউন্ডিং এ আমাদের হচ্ছে ইলেকট্রন থাকে। তাহলে পজিটিভ চার্জ এবং ইলেকট্রন এরা ইকুয়াল পরিমাণে থাকলে আমরা যে অ্যাটমটা পাবো সেটাকে নিউট্রাল অ্যাটম বলবো। এইবার যদি সেই অ্যাটম থেকে ইলেকট্রন বাইরে বেরিয়ে যায় তাহলে তার মধ্যে ইলেকট্রনের ডেফিসিয়েন্সি হচ্ছে। তাহলে ইলেকট্রনের ডেফিসিয়েন্সি বা ইলেকট্রনের সংখ্যা যদি আমার অ্যাটমে কমে যায় তাহলে সেইখানে কি হচ্ছে, পজিটিভ চার্জের ডেনসিটি বেড়ে যাচ্ছে, তাহলে সেটা আমরা পজিটিভলি চার্জ পার্টিকেল বলবো। সিমিলারলি কোনো অ্যাটমের মধ্যে যদি ইলেকট্রন অ্যাডিশন হয় তাহলে ওই অ্যাটমের নিউট্রাল অ্যাটমে যে ইলেকট্রন এবং প্রোটন ছিল তার তুলনায় আমার এখন ইলেকট্রনের পরিমাণটা বেড়ে গেছে। তাহলে ইলেকট্রন যদি বেড়ে যায়, ইলেকট্রনের যদি অ্যাটমে অ্যাডিশন হয় তাহলে হচ্ছে আমার সেটা নেগেটিভলি চার্জ পার্টিকেল বলবো। তাহলে এই হচ্ছে চার্জ পার্টিকেলের কনসেপ্ট। তাহলে তার ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে আমরা কি কি বলতে পারি। ফার্স্ট দেখো যে নাম্বার ওয়ান, আমরা বলবো অ্যাটম কনসিস্ট অফ
consist of nucleus and electron. নিউক্লিয়াস মানে তার মধ্যে আমরা হচ্ছে পজিটিভ চার্জ থাকবে, আর ইলেকট্রন মানে নেগেটিভ চার্জ। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স। তোমরা স্ক্রিনশটটা নিয়ে নাও, আমি পরের পেজে যাব। নিয়েছো? এবার দেখো, তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, ইলেকট্রোস্ট্যাটিক্স এর একদম ইন্ট্রোডাকশনে তোমরা দেখলে যে চার্জ পার্টিকেল আমরা কি করে পাচ্ছি। তো চার্জ পার্টিকেল বেসিক্যালি কি, নিউট্রাল অ্যাটমকে আমরা ইলেকট্রন অ্যাডিশন করব বা রিমুভ করব, করলে আমরা নিউট্রাল অ্যাটমটাকে চার্জ পার্টিকেল হিসেবে আমরা পাবো, তাই তো? এবার দেখো, আমরা রয়েছি ক্যারেক্টারিস্টিক্স অফ চার্জ। তাহলে 2 নম্বর, আমাদের চার্জ ইজ স্কেলার কোয়ান্টিটি। স্কেলার কোয়ান্টিটি, এবং চার্জকে আমরা কিউ দিয়ে রিপ্রেজেন্ট করব। কিউ। নাম্বার 3, চার্জ ইজ কোয়ান্টাইজড। দেখো, চার্জ হচ্ছে কোয়ান্টাইজড, তার মানে ধরো চার্জকে যদি আমরা কিউ দিয়ে লিখি, কিউ ইজ ইকুয়ালস টু এন ই আমরা লিখতে পারবো। এন মানে হচ্ছে ইন্টিজার, তাহলে এন বিলংস টু আই, আই হচ্ছে আমাদের ইন্টিজার। তাহলে চার্জ হচ্ছে কোয়ান্টাইজড, তার মানে আমরা চার্জকে কখনো ফ্র্যাকশনে পাবো না, কোনো একটা ইন্টিজার ভ্যালুর সাথে চার্জের ভ্যালুটা অলওয়েজ মাল্টিপ্লাই থাকবে। তাহলে ই হচ্ছে চার্জ অফ ইলেকট্রন, ই এর ভ্যালু আমাদের মনে রাখবে 1.6 10⁻⁻19 কুলম। তাহলে এন হচ্ছে আমার ইন্টিজার ভ্যালু। ওকে, নাম্বার 3, এই নাম্বার 4, দেখো তাহলে চার্জ হচ্ছে কোয়ান্টাইজড। নেক্সট হচ্ছে চার্জ ইজ ইনভ্যারিয়েন্ট। ইনভ্যারিয়েন্ট মানে আমাদের চার্জ কোনো রেফারেন্স ফ্রেমের উপর কিন্তু ডিপেন্ড করে না, অর্থাৎ ইনার্শিয়াল ফ্রেম বা নন ইনার্শিয়াল ফ্রেম যেই ফ্রেমেই থাক না কেন, চার্জের কিন্তু সেখানে কিছু ডিফার করবে না। তাহলে ইনভ্যারিয়েন্ট মানে ডাজ নট ডিপেন্ড আপন রেফারেন্স ফ্রেম। ওকে, তাহলে চার্জ ইজ আমাদের ইনভ্যারিয়েন্ট। তাহলে দেখো, এই যে ক্যারেক্টারিস্টিক্স গুলো আমরা করছি, তো সেইখান থেকে আমাদের যেটা এই যে কিউ চার্জ আমরা কনসিডার করছি, সেই কিউ চার্জের ক্ষেত্রে এই ব্যাপারগুলো আছে। নাম্বার 5-এ আমরা দেখো এটা বলতে পারি যে তোমরা জুনিয়র ক্লাসেও জানো যে লাইক চার্জ হচ্ছে সবসময় রিপালসিভ ফোর্স দেবে, আর আনলাইক চার্জ হচ্ছে অ্যাট্রাকটিভ ফোর্স দেবে। তার মানে আমরা বলবো লাইক চার্জেস রিপেল each other and unlike charges attract each other. ওকে, তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে ক্যারেক্টারিস্টিক্স তোমরা আশা করি বুঝতে পেরেছো। তাহলে মেন হচ্ছে যে আমাদের যদি কোনো নিউট্রাল অ্যাটম থাকে, সেখানে আমরা যদি ইলেকট্রন অ্যাড করি বা রিমুভ করি, তাহলে আমার নিউট্রাল অ্যাটমটা চার্জে কনভার্ট হচ্ছে, এবং চার্জের এই ক্যারেক্টারিস্টিক্স গুলো আছে। ঠিক আছে, তোমরা স্ক্রিনশটটা নিয়ে নাও, আমরা পরের পেজে যাব।
মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের এই যে চার্জিং আমরা কোনো ম্যাটারের ক্ষেত্রে যে করি সেইটা দু ধরনের ম্যাটার হতে পারে। একটা হচ্ছে কন্ডাক্টর আর একটা হচ্ছে ইনসুলেটর। তাহলে আমরা ফার্স্ট করব যে চার্জিং অফ কন্ডাক্টর। চার্জিং অফ কন্ডাক্টর, দেখো কন্ডাক্টর মানে তোমরা জানো মেটাল, ঠিক আছে? তো চার্জিং করা মানে হচ্ছে যে কোনো কন্ডাক্টরকে যদি আমরা ইলেকট্রন অ্যাডিশন করি বা ইলেকট্রন রিমুভ করি, তাহলে চার্জিংকে আমরা বলবো যে অ্যাডিশন অর রিমুভাল অফ ইলেকট্রন, ঠিক আছে? অ্যাডিশন অর রিমুভাল অফ ইলেকট্রন। যদি আমরা ইলেকট্রনকে অ্যাডিশন করি তাহলে ইলেকট্রনকে অ্যাডিশন করা মানে হচ্ছে গিয়ে কি, যে ইলেকট্রনের ডেনসিটিটা আমার অ্যাটমের মধ্যে বেড়ে যাচ্ছে। তাহলে ইলেকট্রনের ডেনসিটি যদি বেড়ে যায় তাহলে সেটা নেগেটিভলি চার্জ হবে। ওকে, তাহলে এইটা অ্যাডিশন যদি হয় তাহলে সেইটার ক্ষেত্রে আমার হচ্ছে বলবো যে পজিটিভলি চার্জড, আর রিমুভাল মানে হচ্ছে নেগেটিভলি চার্জড। ওকে, তাহলে দেখো এইরকম যদি কোনো হচ্ছে গিয়ে আমার কন্ডাক্টর থাকে, সেইটাকে যদি আমরা কোনো ধরো নেগেটিভ চার্জের সাথে আমরা হচ্ছে কানেক্ট করি তাহলে এটা নেগেটিভ ডেনসিটি বেশি। তাহলে নেগেটিভ ডেনসিটি বেশি হলে এইটা হচ্ছে নেগেটিভ হয়ে যাবে। কতক্ষণ এই চার্জটা ফ্লো হবে? যতক্ষণ না এই দুটো ইকুয়াল হচ্ছে। যতক্ষণ না এই দুটো চার্জিং এর পরিমাণটা, ইলেকট্রনের পরিমাণটা ইকুয়াল হচ্ছে, ততক্ষণ এইটা হচ্ছে কি এখান থেকে ফ্লো করবে। সিমিলারলি ধরো এই হচ্ছে আছে একটা নিউট্রাল অ্যাটম আর এইখানে হচ্ছে পজিটিভ চার্জ আছে। তাহলে এটা যদি আমরা কানেক্ট করি, দেখো এ হচ্ছে পজিটিভ চার্জ আছে। তাহলে পজিটিভ চার্জ যদি থাকে তাহলে এর মধ্যে ইলেকট্রনের হচ্ছে ডেফিসিয়েন্সি আছে বলে এটা পজিটিভ, ইলেকট্রনের পরিমাণটা কম আছে। তাহলে কি হবে, এর থেকে ইলেকট্রনগুলো এইদিকে মুভ করবে। তাহলে এইখান থেকে ইলেকট্রন যদি মুভ করে তাহলে এ হচ্ছে ইলেকট্রন মুভ করছে মানে এর ইলেকট্রনের ডেফিসিয়েন্সিটা আমাদের হচ্ছে গিয়ে হচ্ছে, অর্থাৎ এর থেকে ইলেকট্রন এখানে যাচ্ছে। কতক্ষণ যাবে? যতক্ষণ না পর্যন্ত এই দুটো চার্জ ইকুয়াল হয়। তাহলে এইখানে আমরা হচ্ছে চার্জিং করছি কি, এটা হচ্ছে নেগেটিভ চার্জিং, কারণ এই যে নিউট্রাল অবজেক্টটাকে নেগেটিভ করে দিচ্ছে, আর এটা হচ্ছে পজিটিভ চার্জিং, ঠিক আছে? তাহলে আমাদের কন্ডাক্টরের ক্ষেত্রে আমরা এইভাবে চার্জিংটা করব। ক্লিয়ার? তাহলে আমরা হচ্ছে গিয়ে কি কোনো একটা চার্জ পার্টিকেলের সাথে আমরা নিউট্রাল অ্যাটমকে কানেক্ট করে আমরা হচ্ছে চার্জিং করতে পারবো। এখানে মনে রাখবে আমার হচ্ছে গিয়ে ইলেকট্রন কিন্তু আমার হচ্ছে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় মুভ করতে পারে, কখনো কিন্তু কোনো পজিটিভ চার্জ কিন্তু মুভ করবে না। ফিজিক্সে তোমরা দেখবে যে পজিটিভ চার্জ বলে কিছু হয় না, ডেফিসিয়েন্সি অফ ইলেকট্রন ইজ কল্ড পজিটিভ চার্জ। তাহলে সেইখানে আমার ইলেকট্রন যদি কোনো একটা অ্যাটমে ইনক্রিজ করে তাহলে সেই ক্ষেত্রে সেটা হচ্ছে নেগেটিভলি চার্জ হবে, আর ইলেকট্রন যদি সেই অ্যাটম থেকে ডিক্রিজ করে তাহলে সেটা আমাদের হচ্ছে পজিটিভলি চার্জ পার্টিকেল হবে। ওকে, স্ক্রিনশটটা নিয়ে নাও, পরের পেজে যাব। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা কন্ডাক্টরের চার্জিং দেখলে। এইবার কন্ডাক্টরের একটা জিনিস মাথায় রাখবে, চার্জটা কোথায় থাকে, ঠিক আছে? তাহলে এখানে একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট যে চার্জেস আর resides on the surface
অফ দ্য কন্ডাক্টর। আমাদের কন্ডাক্টর এর সারফেসে সবসময় চার্জ থাকবে, কেন? মিউচুয়াল রিপালশন, ডিউ টু মিউচুয়াল রিপালশন। ওকে, ডিউ টু মিউচুয়াল রিপালশন। তাহলে কন্ডাক্টরের ক্ষেত্রে চার্জিং এবং চার্জটা কোথায় থাকবে? তাদের অলওয়েজ সারফেসে থাকবে। তার মানে আমরা যদি ধরো কোনো একটা সলিড কন্ডাক্টর কনসিডার করি, সলিড, তাহলেও তার চার্জ কিন্তু ইনসাইড পয়েন্টে থাকবে না, ইনসাইড পয়েন্টে চার্জ হচ্ছে 0। তাহলে সেই কন্ডাক্টরের চার্জ কোথায় থাকবে? শুধুমাত্র সারফেসে। যদি হলো কন্ডাক্টর হয় তাহলে অবভিয়াসলি ইনসাইডে কোনো মেটেরিয়াল নেই, তাহলে সেখানে চার্জ থাকার কোনো ব্যাপার নেই। কিন্তু সলিড থাকলেও তার চার্জটা শুধুমাত্র তার সারফেসে থাকবে। এবার কথা হচ্ছে যে সারফেসের চার্জটা কি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড থাকবে, না হচ্ছে গিয়ে নন ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড থাকবে? তাহলে নেক্সট হচ্ছে যে ডিস্ট্রিবিউশন অফ চার্জ, ডিস্ট্রিবিউশন অফ চার্জেস। দেখো কোথায়, এটা হচ্ছে কন্ডাক্টর। আমাদের সারফেসে চার্জটা কিরকম ভাবে ডিস্ট্রিবিউটেড থাকবে, ঠিক আছে? সেটা হচ্ছে যে সারফেস চার্জ ডেনসিটি, সারফেস চার্জ ডেনসিটি of a conductor is inversely proportional to the square of the radius of curvature, square of the radius of curvature। অর্থাৎ ধরো আমাদের কোনো একটা কন্ডাক্টর আছে, তার সিমেট্রিক্যাল কন্ডাক্টর নয়, কোথাও রেডিয়াসটা বেশি কোথাও রেডিয়াসটা কম, তাহলে তার সারফেসে চার্জ ডিস্ট্রিবিউশনটা কিন্তু সিমেট্রিক্যালি হবে না। যার রেডিয়াস অফ কার্ভেচারটা বেশি সেখানে চার্জ কম থাকবে, যার রেডিয়াস অফ কার্ভেচার কম সেখানে চার্জ বেশি থাকবে। সাপোজ একটা এক্সাম্পল দেখো, এই হচ্ছে ধরো আমার একটা অবজেক্ট আছে, এই একটা অবজেক্ট কন্ডাক্টর, তাহলে চার্জটা দেখো এইটা সারফেসে চার্জ থাকবে, যেখানে রেডিয়াস অফ কার্ভেচারটা বেশি সেখানে চার্জ কম থাকবে। এখানে দেখো রেডিয়াস অফ কার্ভেচার কম, সেখানে চার্জ অনেক বেশি, হাই ডেনসিটি চার্জ থাকবে। যেখানে রেডিয়াস অফ কার্ভেচার কম বেশি চার্জ থাকবে, যেখানে রেডিয়াস অফ কার্ভেচার বেশি সেখানে কম চার্জ থাকবে। অর্থাৎ এই পজিশনে দেখো রেডিয়াস অফ কার্ভেচার কোনটা, এইখানে এইটাকে যদি আমরা একটা স্ফিয়ার কমপ্লিট করি তাহলে তার যা রেডিয়াস সেটা হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার। আর এখানে যদি আমরা একটা স্ফিয়ার কমপ্লিট করি তাহলে তার রেডিয়াসটা দেখো এটা, তাহলে এই রেডিয়াসটা অনেক ছোট। তাহলে সারফেস চার্জ ডেনসিটি সিগমা দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, দিস ইজ প্রপোর্শনাল টু 1/r²। অর্থাৎ যার রেডিয়াসটা কম তার হচ্ছে সারফেস চার্জ ডেনসিটি বেশি, যার রেডিয়াসটা বেশি তার হচ্ছে সারফেস চার্জ ডেনসিটি কম। সিগমা হচ্ছে সারফেস চার্জ ডেনসিটি বা চার্জ পার ইউনিট এরিয়া, অর্থাৎ কুলম পার মিটার স্কোয়ার হচ্ছে ইউনিট, কুলম পার মিটার স্কোয়ার। ওকে, তাহলে তোমরা কন্ডাক্টরের ক্ষেত্রে চার্জ ডিস্ট্রিবিউশনটা দেখলে যেটা ইউনিফর্মলি হবে না। দুটো পয়েন্ট মাথায় রাখবে, যে কন্ডাক্টরের ক্ষেত্রে আমার যে চার্জগুলো তারা হচ্ছে সারফেসে থাকবে ডিউ টু মিউচুয়াল রিপালশন। সেকেন্ড হচ্ছে চার্জ ডিস্ট্রিবিউশন আমার ইউনিফর্মলি হবে না, সেটা যার রেডিয়াসটা কম সেখানে বেশি, যার রেডিয়াসটা বেশি সেখানে কম। রেডিয়াস কম হলে চার্জ বেশি, রেডিয়াস বেশি হলে চার্জ কম। ঠিক আছে, স্ক্রিনশটটা নিয়ে নাও, পরের পেজে যাও। নিয়েছো? দেখবে আমাদের আস্তে আস্তে এই যে আমরা এখানে সারফেস চার্জ ডেনসিটি করলাম সিগমা দিয়ে, তারপরে আমরা পরবর্তী ক্ষেত্রে দেখবে যে আমাদের ভলিউম চার্জ ডেনসিটি লাগবে, সেখানে আমরা হচ্ছে গিয়ে
কোথাও আবার লাগবে লিনিয়ার চার্জ ডেন্সিটি। লিনিয়ার চার্জ ডেন্সিটি মানে চার্জ পার ইউনিট লেন্থ, সেটাকে আমরা কুলম্ব পার মিটার বলবো, ল্যামডা দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। চার্জ পার ইউনিট এরিয়া বা সারফেস চার্জ ডেন্সিটি, সেটা দেখলে এখানে আমরা অ্যাপ্লাই করলাম, সিগমা দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, ইউনিট হচ্ছে কুলম্ব পার মিটার স্কোয়ার। এবং পরবর্তী ক্ষেত্রে আমরা ভলিউম চার্জ ডেন্সিটি বা চার্জ পার ইউনিট ভলিউম রো দিয়ে রিপ্রেজেন্ট করব, কুলম্ব পার মিটার কিউব। ওকে, এইবার হচ্ছে যে আমাদের যদি কন্ডাক্টর না হয়ে আমাদের ইনসুলেটর হয়, অর্থাৎ যারা আমাদের কন্ডাক্টর নয় ইনসুলেটর, সেই ক্ষেত্রে আমাদের কিভাবে চার্জিং করব? তাহলে চার্জিং অফ ইনসুলেটর। দেখো, আমাদের যেমন কন্ডাক্টরের ক্ষেত্রে চার্জিং করেছিলাম কি ডিরেক্ট কানেকশন করে, ইনসুলেটরের ক্ষেত্রে চার্জিং কিন্তু আমরা ওইভাবে করব না। ইনসুলেটরের চার্জিং হয় ফ্রিকশন ইলেকট্রিসিটির সাহায্যে, অর্থাৎ দুটো অবজেক্টকে রাবিং করতে হবে, তাহলে কি হচ্ছে ইলেকট্রন একটা অবজেক্ট থেকে আরেকটা অবজেক্টে ট্রান্সফার হবে। এই প্রসেসে আমাদের ইনসুলেটরে চার্জিং হয়। তাহলে চার্জিং অফ ইনসুলেটরে আমরা লিখব যে চার্জিং অফ ইলেকট্রন বাই ফ্রিকশন ইলেকট্রিসিটি, ফ্রিকশন ইলেকট্রিসিটি এটা হচ্ছে when two objects are rubbed each other, then electrons are transferred from one object to another। ঠিক আছে, তাহলে এইটাকে আমরা বলবো ফ্রিকশন ইলেকট্রিসিটি, অর্থাৎ আমরা রাবিং করে একটা অবজেক্ট থেকে ইলেকট্রন আরেকটা অবজেক্টে ট্রান্সফার হবে। তাহলে তোমরা দেখলে ইলেকট্রনের ট্রান্সফরমেশনটাই তো বেসিক্যালি আমাদের হচ্ছে চার্জিং। ঠিক আছে, ইলেকট্রন ট্রান্সফার হয়ে একটা অবজেক্টে যাচ্ছে, তাহলে সেটা নেগেটিভলি চার্জ হচ্ছে, যার থেকে যাচ্ছে সেটা পজিটিভলি চার্জ। এখানে একটা কন্ডিশন মাথায় রাখতে হবে যে যেই দুটো অবজেক্টকে আমরা রাবিং করব তার মধ্যে অ্যাটলিস্ট একটা অবজেক্ট ইনসুলেটর হতে হবে। ঠিক আছে, দুটো অবজেক্ট ইনসুলেটর হতে পারে, কিন্তু দুটো অবজেক্ট ইনসুলেটর না হলেও অ্যাটলিস্ট একটা অবজেক্ট ইনসুলেটর হতে হবে। কারণ যদি দুটোই কন্ডাক্টর হয় তাহলে সেই ক্ষেত্রে কি হবে, যে কন্ডাক্টর আবার কি করবে, যে ইলেকট্রনটাকে নিউট্রালাইজ করে দিতে পারবে। সেই জন্য আমার এই ফ্রিকশন ইলেকট্রিসিটি দিয়ে চার্জিং করতে গেলে অ্যাটলিস্ট ওয়ান অবজেক্ট শুড বি ইনসুলেটর। ঠিক আছে, অ্যাটলিস্ট ওয়ান object should be insulator। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের যে ইনসুলেটরের ক্ষেত্রে চার্জিংটা কিভাবে হবে। নেক্সট দেখো আমাদের ইন্ডাকশন এফেক্ট। দেখো, বা এটাকে আমরা চার্জ ইন্ডাকশনও বলতে পারি। দেখো কি হয়, একটা ধরো আমাদের কোনো একটা অবজেক্ট আছে, সেই অবজেক্টকে কোনো এক্সটার্নাল এফেক্টের সাহায্যে সেই অবজেক্টের মধ্যে পজিটিভ নেগেটিভ চার্জের যদি আমরা সেপারেশন করে দিতে পারি, ঠিক আছে, তাহলে সেইটাকে আমরা বলবো যে চার্জের ইন্ডাকশন। তাহলে আমরা এক্সটার্নাল এফেক্টের সাহায্যে যদি আমরা অবজেক্টের মধ্যে পজিটিভ নেগেটিভ চার্জের সেপারেশন করতে পারি, সেইটা আমরা বলবো যে ইন্ডাকশন এফেক্ট। তাহলে যে সেপারেশন অফ চার্জেস ডিউ টু
external effect due to external effect is called charge induction. দেখো এই ধরো একটা অবজেক্ট আছে, কন্ডাক্টর আছে। এইবার এই কন্ডাক্টরের যদি কাছাকাছি আমরা একটা পাওয়ারফুল পজিটিভ চার্জকে নিয়ে আসি, কন্ডাক্টর আছে তার কাছাকাছি পাওয়ারফুল পজিটিভ চার্জকে নিয়ে আসি, তাহলে কি করবে যে আমরা যে ক্যারেক্টারিস্টিক্স অফ চার্জ সেখানে দেখেছো যে আনলাইক চার্জ হচ্ছে অ্যাট্রাক্ট করবে, লাইক চার্জ হচ্ছে রিপালসিভ ফোর্স দেবে। তাহলে এই পজিটিভ চার্জের কাছাকাছি নেগেটিভ চার্জ চলে আসবে। তাহলে এই পজিটিভ চার্জের কাছাকাছি যদি নেগেটিভ চলে আসে তাহলে দূরে আমার হচ্ছে গিয়ে কি হবে, পজিটিভ চার্জ ইনডিউসড হবে। তাহলে পজিটিভ চার্জ রাখলে সেইটার থেকে দূরে আমার হচ্ছে গিয়ে পজিটিভ চার্জ ইনডিউসড হবে। সিমিলারলি যদি আমরা কোনো একটা পাওয়ারফুল নেগেটিভ চার্জকে এই অবজেক্টের কাছে নিয়ে আসি তাহলে কি হবে যে এই নেগেটিভ চার্জের কাছাকাছি আনলাইক চার্জ মানে পজিটিভ চার্জগুলো ইনডিউসড হবে, তার থেকে দূরের দিকে আমার হচ্ছে গিয়ে কি হবে, এই নেগেটিভ চার্জটা ইনডিউসড হবে। ঠিক আছে, অর্থাৎ কাছাকাছি আমার পজিটিভ চার্জ ইনডিউসড হবে আর দূরে আমার হচ্ছে নেগেটিভ চার্জ ইনডিউসড হবে। তার মানে তোমরা দেখলে যে কোনো পাওয়ারফুল চার্জকে যদি কোনো আমরা নিউট্রাল অবজেক্টের কাছে আনি তাহলে তার কাছাকাছি যে চার্জটা ইনডিউসড হবে সেটা হচ্ছে গিয়ে আমার অপোজিট চার্জ। ক্লিয়ার? স্ক্রিনশটটা নিয়ে নাও, আমরা পরের পেজে যাব। দেখো তাহলে তোমরা বুঝতে পারলে যে চার্জের ক্ষেত্রে আমরা কিন্তু ইনসুলেটরকেও চার্জিং করতে পারি, কন্ডাক্টরকেও আমরা চার্জিং করতে পারবো। কন্ডাক্টরের ক্ষেত্রে ডিরেক্ট চার্জিং করতে পারবো আর ইনসুলেটরের ক্ষেত্রে ফ্রিকশন ইলেকট্রিসিটি দিয়ে আমরা চার্জিং করতে পারবো। বেসিক্যালি কন্ডাক্টরের চার্জিংটাই হচ্ছে গিয়ে আমাদের মেইনলি চার্জিং হিসেবে আমরা কনসিডার করব এবং আমরা হচ্ছে গিয়ে চার্জিং এর ক্ষেত্রে তোমরা দেখলে যে চার্জ কিন্তু কন্ডাক্টরের ক্ষেত্রে সবসময় সারফেসে থাকবে ডিউ টু মিউচুয়াল রিপালশন। ওকে, এবার দেখো কুলম্বস ল, খুব ইম্পর্টেন্ট। কুলম্বস ল হচ্ছে আমাদের ইলেকট্রোস্ট্যাটিক্সের একদম প্রথম দিকে সব থেকে ইম্পর্টেন্ট টপিক, কারণ কুলম্বস ল দিয়ে আমরা হচ্ছে গিয়ে ইন্টারাকশন যে ফোর্সটা সেই ফোর্সটাকে আমরা এখান থেকে ডিটারমাইন করব। তাহলে কুলম্বস ল দেখো, দেখো যদি দুটো চার্জ থাকে, একটা হচ্ছে প্লাস Q1 চার্জ আর একটা হচ্ছে প্লাস Q2 চার্জ, তাহলে কুলম্বস ল ফার্স্ট হচ্ছে কি করবে যে এইটা ডিটারমাইন করবে যে ইন্টারাকশন এনার্জি বিটুইন টু চার্জেস। আচ্ছা, এই ডিটারমাইন্স ইন্টারাকশন এনার্জি, এনার্জি বলছি, ইন্টারাকশন ফোর্স বিটুইন টু চার্জেস। ওকে, দেখো এইখানে Q1 এবং Q2 দুটো চার্জ আছে, দুটোই পজিটিভলি চার্জ। তাহলে এর Q1 চার্জের ভ্যালু হচ্ছে Q1 কুলম্ব আর এটা হচ্ছে Q2 কুলম্ব। এবার এদের মধ্যে একটা ডিসপ্লেসমেন্ট লেন্থ আছে, সেটা ধরো R। ঠিক আছে, তাহলে আমরা যে ক্যারেক্টারিস্টিক্স অফ চার্জ সেখানে আমরা দেখেছি যে দুটো লাইক চার্জ যদি থাকে তাদের মধ্যে কি হয়, রিপালসিভ ফোর্স কাজ করে। তাহলে দেখো যে এইখানে এই Q1 এবং Q2 দুটোই পজিটিভলি চার্জড, তাহলে এই Q1 এর ক্ষেত্রে এই দিকে একটা ফোর্স অ্যাপ্লাই হবে, Q2 এর ক্ষেত্রে এই দিকে একটা ফোর্স অ্যাপ্লাই হবে। তাহলে যে ফোর্সটা অ্যাপ্লাই হবে এখানে F1 ডিউ টু 2 আমরা লিখতে পারবো, F1 ডিউ টু 2, অর্থাৎ Q1 চার্জের ওপর আমার Q2 চার্জের জন্য যে ফোর্সটা F1 ডিউ টু 2, অর্থাৎ আমাদের ফোর্স অন
চার্জ 1 ডিউ টু চার্জ 2। সিমিলারলি এখানে আমার যে ফোর্সটা কাজ করবে F2 ডিউ টু 1, এটা দেখো এই F12 এর ডাইরেকশন এইদিকে, F21 এর ডাইরেকশন এইদিকে, অর্থাৎ অপোজিট ডাইরেকশনে দুটো চার্জ পার্টিকেলের মধ্যে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে। এইবার এই চার্জ দুটোর ম্যাগনিটিউড সেম, F12 এর ম্যাগনিটিউড F21 এর ম্যাগনিটিউডের সাথে ইকুয়াল। তোমরা দেখতেই পাচ্ছ যে ডাইরেকশনটা অপোজিট কিন্তু ম্যাগনিটিউড দুটোর ক্ষেত্রে ইকুয়াল। তাহলে এই ম্যাগনিটিউডের ভ্যালুটা কার কার উপর ডিপেন্ড করছে দেখো, এটাই হচ্ছে কুলম্বস ল। এফ আমরা এইটা যেহেতু ইকুয়াল লিখেছি, এটাকে আমরা এফ লিখছি, ওকে, এফ। তাহলে এফ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু Q1 and Q2 and F is inversely proportional to the separation square of the separation between them। তাহলে এদের সেপারেশন হচ্ছে r, তাহলে এইটাকে আমরা কম্বাইন করে লিখতে পারি F প্রপোর্শনাল টু Q1 Q2 ডিভাইডেড বাই r স্কোয়ার। এখানে যদি আমার হচ্ছে Q1 এবং Q2 ইকুয়াল হয়, যদি দুটো আইডেন্টিক্যাল চার্জ হয়, Q1 ইকুয়াল টু Q2 ইকুয়ালস টু ধরো Q, তাহলে F ইজ প্রপোর্শনাল টু Q স্কোয়ার ডিভাইডেড বাই r স্কোয়ার আমরা লিখতে পারি। তাহলে প্রপোর্শন সাইনকে যদি ইকুয়াল টু লিখতে হয়, তাহলে আমরা লিখব F ইকুয়ালস টু একটা কনস্ট্যান্ট K, Q1 Q2 ডিভাইডেড বাই r স্কোয়ার। এই কেটাকে আমরা বলবো ইলেকট্রোস্ট্যাটিক কনস্ট্যান্ট, এবং এটা হচ্ছে সিজিএস ইউনিটে, ওকে, সিজিএস ইউনিটে। তাহলে আমাদের কুলম্বস ল হচ্ছে যে ইন্টারঅ্যাকশন ফোর্স বিটুইন টু চার্জেস ইজ প্রপোর্শনাল টু দ্য প্রোডাক্ট অফ দ্য চার্জেস and inversely proportional to the square of the separation between them, okay। এবার এইখানে F is equals to K Q1 Q2 divided by r square এটা পাচ্ছি। এইবার এই K এর ভ্যালুটা যদি SI ইউনিটে লিখতে হয়, তাহলে এটা আমরা লিখবো F is equals to 1/4 pi epsilon naught Q1 Q2 divided by r square, ওকে। আর যদি Q1 is equals to Q2 is equals to Q কনসিডার করা হয়, তাহলে এই ফর্মুলাটা চলে আসবে 1/4 pi epsilon naught Q square divided by r square। F is equals to this and this is the general form। এখানে মনে রাখবে যে SI ইউনিটে K এর ভ্যালু 1/4 pi epsilon naught এবং 1/4 pi epsilon naught এর ভ্যালু, এটা মাথায় রাখবে, 1/4 pi epsilon naught এর ভ্যালু 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার, নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার, 9 × 10⁹ 1/4 pi epsilon naught এর ভ্যালু, ঠিক আছে। তো তোমরা স্ক্রিনশটটা নিয়ে নাও, পরের পেজে যাব। তাহলে কুলম্বস ল এর ক্ষেত্রে ইন্টারঅ্যাকশন ফোর্স বিটুইন টু চার্জেস, সেটার ক্ষেত্রে দেখলে যে F এর ভ্যালু আমার 1/4 pi epsilon naught Q1 Q2 by r square, 1/4 pi epsilon naught 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার কুলম্ব টু দি পাওয়ার -2 বা পার কুলম্ব স্কোয়ার। এবার দেখো, তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা এই যে ফোর্সের ভ্যালুটা এখান থেকে ডিটারমাইন করলে, সেটা কিন্তু হচ্ছে স্কেলার ফর্মে করলে, অর্থাৎ অনলি ম্যাগনিটিউড। তাহলে এর যে ভেক্টর ফর্ম সেটা যদি আমরা করি, তাহলে সেটা কি হবে দেখো, অর্থাৎ কুলম্বস ল এর ভেক্টর ফর্ম, কুলম্বস ল এর আমরা ভেক্টর ফর্মটা কি হবে দেখো, ভেক্টর ফর্ম অফ কুলম্বস ল। দেখো Q1 Q2 ডিস্টেন্স হচ্ছে r, তাহলে সেখান থেকে এর উপরে যে ফোর্সটা সেটা F1 বা F12, এর উপরে যে ফোর্সটা সেটা F2 বা F21।
তাহলে এফ যে কোনো একটা যদি আমরা এফ কনসিডার করি, তাহলে 1/4πε0 Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। এবার দেখো এর মধ্যে Q1 Q2 দুটোই স্কেলার কোয়ান্টিটি, আমরা চার্জের ক্যারেক্টারিস্টিক্সে বলেছি যে চার্জ ইজ স্কেলার কোয়ান্টিটি, আর 1/4πε কনস্ট্যান্ট স্কেলার কোয়ান্টিটি। তাহলে এক্সপ্রেশনের মধ্যে এই আরটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। তাহলে আর এর ডাইরেকশন অনুযায়ী ফোর্সের ভেক্টর ফর্মটা হবে, ফোর্সের ভেক্টরের ডাইরেকশন হবে। তাহলে আর কে ডাইরেকশন দিতে গেলে আর ক্যাপ আমরা লিখবো। আর ক্যাপ হচ্ছে আর ভেক্টরের ইউনিট ভেক্টর, ঠিক আছে। তাহলে আমরা দেখো অলরেডি তোমরা ভেক্টরে জানো যে আর ক্যাপ ইজ ইকুয়ালস টু আর ভেক্টর বা আর ম্যাগনিটিউড, এটা ডিভাইড করতে হবে। অর্থাৎ কোনো একটা ভেক্টর কোয়ান্টিটিকে আমরা রিপ্রেজেন্ট করব তার মড ভ্যালু ইনটু তার হচ্ছে ইউনিট ভেক্টর দিয়ে। তাহলে ইউনিট ভেক্টরের এক্সপ্রেশন কি হবে? ভেক্টর ডিভাইডেড বাই তার ম্যাগনিটিউড। তাহলে এইটাকে আমরা এইটাও লিখতে পারি 1/4πε0 Q1 Q2 ডিভাইডেড বাই আর কিউব আর ভেক্টর। কারণ আর ক্যাপকে আমরা দেখো লিখতে পারি আর ভেক্টর বাই আর ম্যাগনিটিউড। তাহলে আর ভেক্টর বাই আর ম্যাগনিটিউড, আর ম্যাগনিটিউড আর আর স্কোয়ার ছিল, তাহলে আর কিউব হবে। তাহলে এই দুটোই হচ্ছে আমার ভেক্টর ফর্ম, ঠিক আছে। এইবার যদি এর উপরে যে ফোর্সটা F12 আর এর উপরে ফোর্সটা F21 লিখো, তাহলে তোমরা এখানে F12 ইজ ইকুয়ালস টু F21 এটা লিখতে পারো ভেক্টর ফর্মে, কিন্তু সাইনটা নেগেটিভ হবে, কারণ এর ডাইরেকশনটা যদি নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে হয়, এই ডাইরেকশনটা হচ্ছে পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে হবে। অর্থাৎ কুলম্বস ল দিয়ে আমরা দুটো চার্জের মধ্যে ইন্টারাকশন ফোর্সটাকে আমরা ডিফাইন করতে পারি, এবং সেইটার ভ্যালু আমরা ভেক্টর ফর্মে যদি করি, সেইটা হচ্ছে গিয়ে আমাদের দুটো চার্জের মধ্যে অপোজিট ডাইরেকশনে কাজ করবে, এবং এর ভেক্টর ফর্মে ভ্যালুটা আমরা এইভাবে ডিটারমিন, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে দেখো যে এই যে আমরা ইপসাইলন নট লিখছি, এই ইপসাইলন নটটা হচ্ছে পারমিটিভিটি ইন ফ্রি স্পেস। এইখানটা আমি লিখে দিচ্ছি, ইপসাইলন নট ইজ ইকুয়ালস টু পারমিটিভিটি ইন ফ্রি স্পেস, ওকে। এবং এর ভ্যালুটা হচ্ছে 8.85 ইন্টু 10⁻⁻12 এসআই ইউনিট, ঠিক আছে। বা এটাকে আমরা যদি এসআই ইউনিটটা কত এত তোমাদের ইউনিটটা যদি হিসেবে লিখতে চাও, তাহলে নিউটন মিটার পার কুলম স্কোয়ার, ওকে। এইবার যদি এটা হচ্ছে গিয়ে এয়ার থাকে, তাহলে আমরা হচ্ছে ইপসাইলন নট ইউজ করবো। অর্থাৎ ইপসাইলন নট হচ্ছে গিয়ে আমাদের পারমিটিভিটি ইন ফ্রি স্পেস। কিন্তু যদি কোনো মিডিয়াম থাকে, ফ্রি স্পেস না থাকে, তাহলে সেইখানে আমরা ইউজ করবো কি ইপসাইলন। ইপসাইলন ইজ ইকুয়ালস টু ইপসাইলন নট ইন্টু ইপসাইলন আর, ওকে। তাহলে সেইখানে হচ্ছে গিয়ে ইপসাইলনকে আমরা বলবো যে পারমিটিভিটি ইন এ মিডিয়াম, পারমিটিভিটি ইন এ মিডিয়াম, অ্যান্ড ইপসাইলন আর কে আমরা বলবো রিলেটিভ পারমিটিভিটি। তাহলে সেইখান থেকে আমরা ইপসাইলন আর এর ভ্যালু দেখো ইপসাইলন ডিভাইডেড বাই ইপসাইলন নট, এইটা ভাবে আমরা পাবো। দেখো নিট এবং জেইতে অনেক সময় এই ধরনের কোশ্চেন আসে, প্রিভিয়াস ইয়ার তোমরা ফলো করলে দেখবে যে এই রিলেশন থেকে হয়তো দুটো ভ্যালু দেয়া থাকবে, একটা আননোন থাকবে, ভ্যালুটা বের করতে হবে, ইপসাইলন আর এর ভ্যালু বের করতে হবে। তাহলে তো এই রিলেশনটা তোমরা দেখলে, তাহলে মেন হচ্ছে 1/4πε0 আমাদের প্রবলেম সলভ করার সময় লাগবে, যে 1/4πε0 হচ্ছে 9 × 10⁻9 নিউটন মিটার স্কোয়ার কেজি⁻⁻2 কুলম⁻², ওকে। তোমরা স্ক্রিনশটটা নিয়ে নাও, পরের পেজে যাব।
তাহলে তোমরা দেখলে যে কুলম্বস ল এর ক্ষেত্রে তোমাদের স্কেলার ফর্ম এবং ভেক্টর ফর্ম, সেখান থেকে তোমরা কয়েকটা কনস্ট্যান্টের ভ্যালুগুলো দেখলে এবং যেই ভ্যালুগুলো নিউমেরিক্যাল করার সময় তোমাদের প্রত্যেকটা নিউমেরিক্যালেই প্রায় লাগবে, আশা করি মনে থাকবে তোমাদের। এইবার আমাদের যেটা সেটা হচ্ছে যে প্রত্যেকটা ল থাকলেই সেই ল এর কিছু লিমিটেশনসও থাকবে। তাহলে কুলম্বস ল এর লিমিটেশনস কি কি আছে দেখো, দুটো লিমিটেশন আছে। লিমিটেশনস অফ কুলম্বস ল। এক নম্বর, this law is applicable only for point charges, বা পয়েন্ট চার্জেসটা আমি সেকেন্ড পয়েন্টে বলবো applicable for static charges। অর্থাৎ চার্জ যদি রেস্টে থাকে তবেই হচ্ছে আমার কুলম্বস লটা অ্যাপ্লিকেবল হবে। চার্জ যদি মুভিং কন্ডিশনে থাকে কুলম্বস ল কিন্তু অ্যাপ্লিকেবল হবে না। তাহলে ফার্স্ট পয়েন্ট আশা করি বুঝতে পেরেছো। সেকেন্ড পয়েন্ট হচ্ছে দিস ল ইজ অ্যাপ্লিকেবল only for point charge, only for point charges। ঠিক আছে, অর্থাৎ যদি কোনো আমার একটা পার্টিকেলের মধ্যে বা একটা অবজেক্টের মধ্যে যদি আমার চার্জ ডিস্ট্রিবিউটেড থাকে, পয়েন্ট চার্জ নয়, একটা এক্সটেন্ডেড অবজেক্টের মধ্যে চার্জ ডিস্ট্রিবিউটেড আছে, সেখানে কিন্তু আমরা এফ ইজ ইকুয়ালস টু কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার করতে পারবো না। এইটা কিন্তু আমাদের আস্তে আস্তে পরের ধাপগুলোতে যখন যাব প্রত্যেকটা জায়গায় ফিজিক্সে দেখবে যে কখনোই এক্সটেন্ডেড অবজেক্টের জন্য বা এক্সটেন্ডেড চার্জের জন্য ডাইরেক্ট কোনো ফর্মুলা অ্যাপ্লাই করা যায় না। তাহলে সেই রকম কুলম্বস ল আমরা হচ্ছে গিয়ে শুধুমাত্র পয়েন্ট চার্জের জন্য অ্যাপ্লিকেবল, এক্সটেন্ডেড অবজেক্টে যদি চার্জ ডিস্ট্রিবিউটেড থাকে তার জন্য কিন্তু অ্যাপ্লিকেবল নয়। তাহলে নট অ্যাপ্লিকেবল ফর এক্সটেন্ডেড চার্জ। ওকে, তাহলে আজকের ক্লাসে আশা করি তোমরা প্রত্যেকটা কনসেপ্ট একদম ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তো তাও যদি তোমাদের কোনো জায়গায় কোনো অসুবিধে থাকে, কোনো ডাউট থাকে, তোমরা সেটাকে জানাবে। তো সেইটা নিয়ে আবার ডেডিকেটেড ক্লাস হবে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসে যা যা হলো, এর পরের আমাদের ক্লাসে ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি, মানে আজকের ক্লাস রিলেটেড জিনিসগুলো করানো হবে। ঠিক আছে, তাহলে আজকের মতো এই অবধি, তোমাদের সাথে আবার নেক্সট ক্লাসে দেখা হবে। ওকে, থ্যাংক ইউ।